আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামান কি ভারতে আসছেন, সেরকমই একটি খবর উড়ে বেড়াচ্ছে। 19 তারিখ তিনি 5 দিনের সফরে তুর্কি গেছিলেন। সেখান থেকে তার বাংলাদেশে ফেরার কথা। শোনা যাচ্ছে ভারতীয় সেনা দপ্তরের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন ভারতে আসার ব্যাপারে। যখন এই মুহূর্তে হঠাৎ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে, এবং জমা সম্ভবত নিশ্চয়ই দিয়েছেন, নইলে পরে স্পিকার বলবেন কেন আমি 5টার সময় জানাচ্ছি। এটা দুপুরের খবর আমি পেয়েছি, কিন্তু অন্যান্য খবর করতে গিয়ে, দিল্লির খবর করতে গিয়ে এটা করা হয়নি। এখন তারপরে তার দেশে ফিরলে পরে তাকে পদত্যাগ করানো হতে পারে, এরম আশঙ্কা হয়তো তিনি করছেন। তার থেকেই হয়তো তার ভারতে ভিজিটটা তিনি করতে চাইছেন। সম্ভবত আমি বলছি, এখনো পর্যন্ত এ নিয়ে কিন্তু সরকার থেকে, ভারত সরকার থেকে কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি। এ খবর সত্যি হতে পারে, এ খবর মিথ্যে হতে পারে। আপনারা আমার ঘাড়ে দোষ চাওয়াবেন না, কারণ সব খবর যে সত্যি হয় তার কোনো মানে নেই। অনেক খবর এরমভাবে ক্লিক করে যায়, কিন্তু খবর যখন কানে এসছে তখন তার সত্যাসত্য যাচাই করার জন্য আমি কিছুটা সময় নিয়েছি। কিন্তু কোনো পক্ষ থেকেই এখনো পর্যন্ত সদর্থক কোনো উত্তর পাইনি। কিন্তু বাংলাদেশে যা রাজনৈতিক জটিল পরিস্থিতি, তাতে ওয়াকারুজ্জামানের টিকে থাকা সেনাপ্রধান পদে বেশ ঝুঁকিপূর্ণ বলে এই মুহূর্তে মনে হচ্ছে। 29 তারিখ 2-4 মিলছে কেন? 29 তারিখ সার্জিও গোর, 29 কি 30-এ সার্জিও গোর ফিরবেন, যাবেন বাংলাদেশে। তার আগে তিনি ভারতবর্ষে আছেন, তিনি তো ভারতবর্ষের রাষ্ট্রদূত, ভারতবর্ষেই আছেন। মানে তার সঙ্গে যদি কোনো রকম মোলাকাত করা যায় এবং তিনি একটা সেফ জায়গায় থাকতে পারেন, তার জন্য হয়তো তার এই ভ্রমণ হতে পারে। এখন সার্জিও গোরের সঙ্গে তিনি দেখা করবেন কি করবেন না, ভারত সরকার তাকে অনুমতি দেবে কি দেবে না, আদৌ তিনি আসছেন কি আসছেন না, তা নিয়ে এই মুহূর্তে, এই রাত্রিবেলাতে, এখন বাজে আপনার 10:30, এই 10:30টার সময় এখন কোনোভাবেই যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে ভিডিওটা করা মানে রাত্রির 2টো হয়ে যাবে, কারণ একবারে ফোন তো কেউ তোলে না। তো আগামীকাল পরিষ্কার হয়ে যাবে যে এই খবরটা কতটা সত্যি কতটা মিথ্যা। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই খবরটা সত্যি হলেও অবাক হওয়ার মতো ভারতবাসীর কাছে কিছু নেই। কারণ মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের কথা হয়েছে, সার্জিও গোরের সঙ্গে কথা হয়েছে, সার্জিও গোর আবার ঢাকা যাচ্ছেন, তিনি নিশ্চয়ই তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। আবার তারেক রহমানকে আমাদের ভারত তো ডেকে পাঠিয়েছে ব্রিক্সের সম্মেলনে। তারেক রহমানকে একটা, আমি তো বলেছিলাম ব্রিক্স যখন গঠন হবে
তখন বাংলাদেশকে তার অন্তর্ভুক্ত করা হবে। তো এখন তারেক রহমানকে ওই কারণে ব্রিক্সে ডেকে পাঠানো, সে যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বর্তমানে, তাই ব্রিক্সে ডেকে পাঠানো হচ্ছে। সব কটা অঙ্ক যদি মেলানো যায় তাহলে পরে এই যে গল্পটা শোনা যাচ্ছে যে ওয়াকারুজ্জামানের ভারতে আসা এবং সেনাপ্রধান এবং অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করার এবং নিজের গদিটা বাঁচানোর একটা আগাম পরিকল্পনা বা একটা ছক, যাই বলেন না কেন, একটা করার জন্য তিনি আসলেও আসতে পারেন। কিন্তু আমাদের কাছে, অন্তত আমার কাছে এই মুহূর্তে এর বেশি কোনো পাকা খবর নেই। আগামীকাল পরশুর মধ্যে নিশ্চয়ই এটা পাকা হয়ে যাবে, তখন আপনারা সবাই জানতে পারবেন আমি ভুল বললাম না ঠিক বললাম। যেই সেনাবাহিনী তাকে দেশ ছাড়া করেছিল, মানে রাজনীতি থেকে বাইরে রাখতে মুচলেকা নিয়ে দেশ ছাড়া করেছিল, যেই সেনাবাহিনী তার মাকে, তাদের পুরো পরিবারকে ক্যান্টনমেন্ট ছাড়া করেছে, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকেই শহীদ মইনুল রোডের যে বাড়িতে তারা থাকতেন, যেই সেনাবাহিনী তাদেরকে সে বাড়ি থেকে বের করে ছেড়েছে, হাসিনার আমলে করেছে, কিন্তু সেনাবাহিনীর সমর্থন ছাড়া তো সেটা সম্ভব না। তাহলে এখন কেন জিয়াউর রহমানের পরিবার আবার ঢুকে পড়তে পারছে না ক্যান্টনমেন্টে? সেই সেনাবাহিনীর ভেতরে, সেই সেনা সদরে আবারও তারেক রহমান তার নিজস্ব পরিসর, বিশ্বস্ত লোকের একটা বলয় তৈরি করতে চেয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃতপক্ষেই একটা কাঁটার সিংহাসনে বসে আছেন, মানে কিছুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসে আরাম পাচ্ছেন না তারেক রহমান। বিশেষ করে তার চীন সফরের পর মার্কিন যুক্তরাষ্ট্র, যারা কিনা তাকে সমর্থন দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি বেঁকে বসেছে। কিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি সরকারের ওপর আর ভরসা রাখতে চাইছে না বা পারছে না। তারা প্রস্তুত একটা পরিবর্তন এনে ফেলতে। এমন একটা অবস্থায় আবার শেখ হাসিনা যে দিল্লি থেকে ঘোষণা দিয়ে ফেলেছেন যে তিনি দেশে ফিরছেন, ডিসেম্বরের মধ্যেই ফিরছেন, একা ফিরছেন না, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বিদেশে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নিয়ে যে শুধু ফিরবেন তাই নয়, সারা দেশে তার যত কর্মীরা মামলা হামলার ভয়ে আত্মগোপনে আছেন তাদেরকেও তিনি বলেছেন যে তারাও যেন একই দিনে আসে, মানে একটা শোডাউন করবেন দেশে এসেই। বলছেন বটে আদালতে আত্মসমর্পণ করবেন, কিন্তু তার সাথে একটা শোডাউন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত করে ফেলার ঘোষণা, ইঙ্গিত, হুমকি সবই যে আছে সেটা বুঝতে পেরে তারেক রহমানের একেবারে ঘুম হারাম হয়ে গেছে। এবং সেই জায়গাটা থেকেই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর অবশেষে জুলাই মাসে এসে শেখ হাসিনার ঘনিষ্ঠ বিশ্বস্ত এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তারেক রহমান, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়। কিন্তু এতেই কি সমাধান আসবে? তারেক রহমান একজন বিশ্বস্ত ব্যক্তি, শক্তপোক্ত ব্যক্তি পাচ্ছিলেন না রাষ্ট্রপতি পদে, সে কারণেই তিনি আসলে রাষ্ট্রপতি পদে রেখে দিয়েছিলেন শাহাবুদ্দিন চুপ্পুকে, যিনি অন্তত 2024-এর 5ই আগস্টের পর থেকে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির জন্য ক্ষতিকর কোনো ভূমিকা রাখেন নাই। তিনি জরুরি অবস্থা জারি করে ফেলেন নাই। কয়েক দফায় বিভিন্ন সময়ে এই রকম একটা জল্পনা তুঙ্গে ওঠার পরেও এবং রাষ্ট্রপতির সকল সুযোগ সেক্ষেত্রে থাকবার পরেও, এবং তিনি যে পুরো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে একটা বড় ভূমিকা রেখেছেন, সাংবিধানিক পথটা ধরে রেখে, সেসব স্বীকার করে বরং তারেক রহমানের মনে হচ্ছিল থাক, ওই শাহাবুদ্দিন চুপ্পুই বঙ্গভবনে থাক, যিনি কিনা এমন কোনো সাহস করে উঠতে পারবেন না যে হঠাৎ করে সেনাবাহিনীর সঙ্গে মিলে দেশের ক্ষমতা এক রকমের দখল করে ফেলা, নিয়ন্ত্রণে নিয়ে ফেলার যার কোনো উচ্চাশা নাই, উচ্চাকাঙ্ক্ষা নাই, 2 বছর ধরে যিনি যার প্রমাণ দিয়েছেন, সেই ব্যক্তিটিকে রেখে দেওয়াই হয়তো সবচেয়ে ভালো হবে। কিন্তু শেখ হাসিনা ফিরে এলে
কার যে সাহস কোথা থেকে বেড়ে যায় সেটা এখন আর তারেক রহমান বুঝতে পারছেন না। কিন্তু শুধু কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিলেই হবে? 2024-এর 5ই আগস্টের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার পদত্যাগপত্র হাতে আসা ছাড়াই এই যে জাতির সামনে ভাষণ দিতে বসে বললেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, একটা সরকার গঠন হবে অন্তর্বর্তীকালীন এবং খালেদা জিয়া মুক্তি পাবেন, এবং তিনি যে বলে দিলেন যে খুব শিগগিরই একটা নির্বাচন আয়োজন করবেন, এটা কোন শক্তিতে কার শক্তিতে বললেন? বরাবর রাষ্ট্রপতিরা যার শক্তিতে জরুরি অবস্থা জারি করেন, যে শক্তিতে রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলার পদ্ধতি গড়ে তোলেন, সেই একই শক্তিতেও কিন্তু 2024-এর 5ই আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলিয়ান হয়ে উঠেছিলেন। তিনি তার কাঁধের ওপরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানকে দাঁড় করিয়ে তারপর তাকে এই বক্তব্য দিতে পরামর্শ দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কাজেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে যে থেকে যেতে পারলেন 2024-এর 5ই আগস্টের পর হাসনাত সার্জিসদের আলটিমেটাম দেওয়া আন্দোলন থেকে শুরু করে কোনো চাপ, কোনো হুমকিতেই, এমনকি আসিফ নজরুলও তো হুমকি দিলেন যে কেন রাষ্ট্রপতি বলেছেন শেখ হাসিনার পদত্যাগপত্র তার নাই, তিনি নিশ্চয়ই মানসিকভাবে অসমর্থ হয়ে পড়েছেন এবং আমরা তাকে সরিয়ে দেব। কেন সরাতে পারলেন না ইউনূস সরকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে? কারণ তার সমর্থক হিসেবে, তার সবচেয়ে বড় শক্তি হিসেবে দাঁড়িয়েছিলেন ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান, এই তিনজন, মানে সশস্ত্র বাহিনীর 3 প্রধান যখন তার সমর্থক ছিলেন, যখন ইউনূস সরকারের কেউ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে এমনকি ইফতার করতে বঙ্গভবনে যান নাই, তার স্বাধীনতা দিবস, বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন নাই, বরাবর সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উদ্যোগেই বঙ্গভবন পর্যন্ত গিয়েছেন এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি যে আছেন, বেঁচে আছেন, সুস্থ আছেন, সেটা মাঝে মাঝে বরং এই সেনাপ্রধান দেখা করতে যাওয়ার কারণে আমাদের জানা হয়েছে। কাজেই তারেক রহমান বুঝতে পারছেন এই কাঁটার আসন নিশ্চিত হবে না যদি না 5ই আগস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রে বসে আছেন যেই ব্যক্তি প্রকৃতপক্ষে সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও সরিয়ে না দেওয়া হয়। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও তো একইভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতোই শেখ হাসিনার ঘনিষ্ঠ, এবং শেখ হাসিনার সঙ্গে তারও ফোনালাপ হয় কিনা, নিয়মিত যোগাযোগ হয় কিনা, তিনি শেখ হাসিনার পরামর্শে কি কি করছেন, কি কি বলছেন, কোথায় কোন কলকাঠি নাড়ছেন, এসব নিয়ে সন্দেহ তো বারবার ইউনূস আমলে এই হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা নিয়মিতভাবে প্রকাশ করেছেন। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া মন্ত্রী থাকা অবস্থায়, উপদেষ্টা পদে আসীন থাকা অবস্থায় নিয়মিত বলেছেন যে উত্তরপাড়া দিল্লি মিলে ষড়যন্ত্র করছে। ওয়াকারুজ্জামান হাসনাত সার্জিসকে ডেকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছে, এ কথা ফাঁস করে দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে হাসনাত সার্জিসেরা তো ওয়াকার না হাসনাত, ওয়াকার না হাসনাত এই স্লোগানে কয়েকদিন ধরে রাজপথ গরম রেখেছেন। আর ওয়াকারুজ্জামানের প্রতি সাধারণ মানুষেরও কোনো সমর্থন নাই, কোনো সহানুভূতিও নাই, কারণ সাধারণ মানুষ 2024-এর 5ই আগস্ট সেনাপ্রধান এসে দায়িত্ব নেওয়ার পর ভেবেছিল অন্তত 1/11-র মইনিউ সরকারের মতো নিশ্চয়ই ওয়াকারুজ্জামান আইন শৃঙ্খলা পরিস্থিতিটা শক্ত হাতে নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। কিন্তু 5ই আগস্টের পর থেকে ক্রমাগতভাবে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সারা দেশ জুড়ে যে ধরনের মববাজি, হত্যা, অস্ত্রবাজি একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে, তাতে ওয়াকারুজ্জামান থাকলেই কি আর না থাকলেই কি এই পরিস্থিতিটা সাধারণ মানুষের মনে এমনভাবে গেড়ে বসেছে যে 2025-এও ইউনূস সরকারের জন্য ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া যতটা অসুবিধার ছিল, ততটা নির্বাচিত সরকার, তারেক রহমান সরকার, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকারের জন্য নয়। বিশেষ করে সেই পক্ষটির কাছেও একরকমের সমর্থন পাবেন তারেক রহমান, যে পক্ষটি শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য যে ওয়াকারুজ্জামানকে দায়ী করেন তাই নয়, এই যে বাংলাদেশ একটা ভয়াবহ চরমপন্থার দিকে চলে গেছে, জামায়াতে ইসলামীকে যে সেনা সদরে এনে শেখ হাসিনার পতনের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার মুখ্য চরিত্রে পরিণত করেছে, একটা বিরাট অংশের বাংলাদেশের মানুষ মনে করেন ওয়াকারুজ্জামান এই ঘটনার প্রধান প্রেরণক। কাজে
এই বিষয়টা এখন তারেক রহমানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে তিনি সেনাপ্রধানকেও সরিয়ে দেবেন কিনা। সেনাপ্রধানকে তিনি যে তেমন বিশ্বাস করেন না এবং সেনাবাহিনীর ওপর সেনাপ্রধানের একক নিয়ন্ত্রণেও তিনি বিশ্বাস করেন না, সম্ভবত সেটা প্রমাণ করতেই, সেটা বারবার সেনাপ্রধানকে মনে করিয়ে দিতেই তিনি ক্ষমতা নেওয়ার পর থেকেই দরবারে হাজির হয়েছেন। বিভিন্ন সময়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ শিবিরে হঠাৎ গিয়ে হাজির হচ্ছেন, সেনাবাহিনীর সেনা সদস্যদের নিজেদের রান্না খাবার খাচ্ছেন, তাদের সঙ্গে এক রকমের একটা বন্ধুত্ব, বিশ্বাস, আস্থার সম্পর্ক গড়ে তুলছেন। সবচেয়ে বড় কথা, যেই সেনাবাহিনী তাকে দেশ ছাড়া করেছিল, মানে রাজনীতি থেকে বাইরে রাখতে মুচলেকা নিয়ে দেশ ছাড়া করেছিল, যেই সেনাবাহিনী তার মাকে, তাদের পুরো পরিবারকে ক্যান্টনমেন্ট ছাড়া করেছে, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকেই শহীদ মইনুল রোডের যে বাড়িতে তারা থাকতেন, যেই সেনাবাহিনী তাদেরকে সে বাড়ি থেকে বের করে ছেড়েছে, হাসিনার আমলে করেছে, কিন্তু সেনাবাহিনীর সমর্থন ছাড়া তো সেটা সম্ভব না। তাহলে এখন কেন জিয়াউর রহমানের পরিবার আবার ঢুকে পড়তে পারছে না ক্যান্টনমেন্টে? সেই সেনাবাহিনীর ভেতরে, সেই সেনা সদরে আবারও তারেক রহমান তার নিজস্ব পরিসর, বিশ্বস্ত লোকের একটা বলয় তৈরি করতে চেয়েছেন। এবছর ফেব্রুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর বড় ধরনের রদবদল করেছেন। ইউনূস সরকার যেসব জায়গায় যাকে যাকে বসিয়েছিল, ইউনূস সরকারের মানে প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে শুরু করে সিজিএস পদে বদল এনেছেন, ডিজিএফআই এর প্রধান পদে তো অবশ্যই বদল এনেছেন, একেবারে প্রমোশন দিয়ে তার বিশ্বস্ত ব্যক্তিকে সেনা গোয়েন্দা সংস্থার প্রধান পদে বসিয়েছেন, সিজিএস করেছেন মাইনুর রহমানকে সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ। এখন ধারণা করা হচ্ছে ওয়াকারকে তার মেয়াদের আগেই অন্য কোনো দেশে রাষ্ট্রদূত করে দিয়ে কিংবা জাতিসংঘের কোনো দায়িত্ব বুঝিয়ে দিয়ে একটা নিরাপদ এক্সিটের ব্যবস্থা করে দিয়ে হয়তো সেনাপ্রধান পদে বিশ্বস্ত সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের মতোই কাউকে নিয়োগ দিতে পারেন তারেক রহমান। মুশকিল হয়েছে এর মধ্যে আবার আদালতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার নামে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেলে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করে শেখ হাসিনা, মানে ওই যে হঠাৎ করে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে নেওয়া বা ১/১১ ঘটিয়ে ফেলা, এসব বন্ধ করতে শেখ হাসিনার আমলে যে বিধান করা হয়েছিল অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সেই সংশোধনীটিও বাতিল হয়ে গেছে। কাজেই আরো প্রশস্ত হয়েছে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ। এমন অবস্থায় বিদেশি যে কোনো পক্ষের যে কোনো অনুপ্রেরণায়, উস্কানিতে, উৎসাহে আবারও যে সেনাবাহিনী একেবারে প্রকাশ্যে সামনে এসে ক্ষমতার কেন্দ্রে চলে আসতে পারে, সেটা যেমন যে কোনো আকেলমান্দ ব্যক্তি বোঝেন, তেমনি তারেক রহমানও বোঝেন যে তার ক্ষমতায় থাকার মেয়াদটা আরো দীর্ঘমেয়াদী করতে হলে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন সেনা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে কিছুতেই ওয়াকারুজ্জামানকে, শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়কে রাখা যায় না। শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হওয়া সত্ত্বেও ওয়াকারুজ্জামান শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়ে গিয়ে শেখ হাসিনা সরকারের পতনের কারণ হয়েছিলেন। এরপর 2024-এর 5ই আগস্টের পর থেকে তিনি ক্ষমতার কেন্দ্রে আছেন। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে সেনাবাহিনীকে ব্যারাকেও ফেরত পাঠানো যায় নাই। এহেন ব্যক্তি কি করতে পারেন, সামনে যা বলছেন পিছনে তাই পরিকল্পনা করছেন, নাকি বিভিন্ন দেশের সঙ্গে নানা রকম যোগাযোগে ব্যস্ত আছেন, সেটাও বোঝা যে কারো জন্য মুশকিল। এ অবস্থায় বিএনপি সরকারকে তার ক্ষমতা পাকাপোক্ত রাখতে হলে, নিরাপদ রাখতে হলে শুধু রাষ্ট্রপতিকে সরালে যে চলবে না, সেটা তারেক রহমান খুব ভালোভাবে বোঝেন। 2006 সালের শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের মা, যখন ক্ষমতা ছেড়েছিলেন, তিনি তার অত্যন্ত বিশ্বস্ত অনুগত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করেই কিন্তু একটা নির্বাচনকালীন সরকার গঠন করে দিয়েছিলেন। সেই সরকার 22শে জানুয়ারি একটা নির্বাচনের তারিখও ঘোষণা করে দিয়েছিল। এরই মধ্যে খালেদা জিয়ারই নিযুক্ত সেনাপ্রধান মইনুল আহমেদ, যাকে কিনা প্রায় 13 না 19 জনকে ডিঙিয়ে সেনাপ্রধান বানিয়েছিলেন খালেদা জিয়া, সেই মইনুল আহমেদ
অস্ত্র শস্ত্র কামান নিয়ে বঙ্গভবনে গিয়ে হাজির হয়ে ইয়াজউদ্দিন আহমেদকে বন্দুকের নলের মুখে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করেছিলেন এবং নির্বাচনের তারিখও বাতিল করিয়েছিলেন। এরপর সেই ১/১১ সরকার, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করেছেন, শেখ হাসিনাকে গ্রেফতার করেছেন। শুধু তাই নয়, আরাফাত রহমান, তারেক রহমান, খালেদা জিয়ার 2 পুত্রকেই গ্রেফতার করেছেন এবং শেষ পর্যন্ত তারেক রহমানকে ব্যাপক নির্যাতনের মুখে মেরুদণ্ড ভাঙা অবস্থায়, প্রবল অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসার জন্য যেতে হয়েছে, যেই নির্বাসন থেকে এরপর তিনি 17 বছরে ফিরতে পারেন নাই। কাজেই সেনাবাহিনী যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, বঙ্গভবনে একটা শক্তপোক্ত বিশ্বস্ত লোক না থাকলে অস্ত্রশস্ত্র কামানের মুখে কত কিছু ঘটে যেতে পারে, এই সব হিসাব মিলিয়ে তারেক রহমান শেখ হাসিনা যখন ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি দেশে ফিরবেনই, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই ফিরবেন, ফাঁসিতে ঝোলালেও ফিরবেন, তখন কিছুতেই তারেক রহমান নিরাপদ বোধ করতে পারছেন না। তবে সেনা প্রধান আর সেনাবাহিনী যদি পক্ষে না থাকে, তাহলে যেমন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেন না, তাহলে যেমন তারেক রহমান নির্বাসন থেকে দেশে ফিরতে পারেন না, তেমনি সেনাবাহিনী আর সেনা প্রধান পক্ষে না থাকলে বঙ্গভবনে যত শক্ত আর বিশ্বস্ত লোকই বসানো হোক না কেন, কেউই শেষ পর্যন্ত সরকারকে নিরাপদ রাখতে পারে না। তবে কে জানে কে বিশ্বস্ত আর কে বিশ্বাসঘাতক।